এবার শুরু করছি ওড টু দি ওয়েস্ট উইন্ড কবিতার ক্যান্টো 4। আমরা আগের ভিডিওগুলিতে ওয়েস্ট উইন্ডের প্রভাবগুলো দেখেছি ক্যান্টো 1-এ, ক্যান্টো 2-তে এবং ক্যান্টো 3-তে। এবার ক্যান্টো 4-এ শেলি কী বলতে চাইছেন দেখে নেওয়া যাক। ক্যান্টো 4-এ শেলি বলছেন তার পার্সোনাল দুঃখ দুর্দশার কথা, ডেসপায়ার অ্যান্ড ডেসপেন্ডেন্সির কথা। শুরুতেই তিনি বলেছেন, ইফ আই ওয়ার এ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার। আমি যদি একটি শুষ্ক পাতা হতাম তাহলে তোমার শক্তির দ্বারা চালিত হতাম। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, আমি যদি একটি দ্রুত গতিময় মেঘ হতাম, যে মেঘগুলি আকাশে উঠছে, টু ফ্লাই উইথ দি, তাহলে তোমার সঙ্গে আমি উড়ে যেতাম। অ্যাজ ওয়েভ টু প্যান্ট বিনিথ দাই পাওয়ার, যদি আমি একটি ঢেউ হতাম তাহলে তোমার শক্তির দ্বারা চালিত হতাম। অ্যান্ড শেয়ার দ্য ইম্পালস অফ দ্য স্ট্রেংথ, এবং শেয়ার করে নিতাম তোমার শক্তির যে তেজটি সেটি শেয়ার করে নিতাম আমরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে। তাহলে বোঝাচ্ছে শেলি তার সেই শক্তি বা পাওয়ারে আর নেই, তিনি এখন ডেড লিভের মতন হয়ে গেছেন, ডেড লিভ। তাই তিনি ওয়েস্ট উইন্ডের কাছে শক্তি চাইছেন। নেক্সট দেখো, অনলি লেস ফ্রি দেন দাও, হয়তো তোমার মতো অত ফ্রি হতে পারতাম না, মানে এখানে দাও বলতে এখানে ওয়েস্ট উইন্ডের কথা বলছে। ও আনকন্ট্রোলেবল, তুমি একটি অদম্য, তোমাকে কন্ট্রোল করা যায় না, এখানে ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে। ইফ ইভেন আই ওয়ার অ্যাজ ইন মাই বয়হুড, যদি আমি আমার সেই শৈশবের দিনে ফিরে যেতে পারতাম, তাহলে এই লাইনেই বোঝা যাচ্ছে তিনি তার শৈশবের যে শক্তি বা তার যে বিদ্রোহী নেচার, সেটা তিনি শৈশবেই তার বেশি ছিল, এখন তার আর নেই, তাই তিনি শৈশবের দিনে ফিরে যেতে চাইছেন। অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার হেভেন, এবং তিনি কমরেড হতে যাচ্ছেন, মানে কম্প্যানিয়ন। কার কম্প্যানিয়ন? ওয়েস্ট উইন্ডের। সেই ঝোড়ো বাতাসের তিনি সঙ্গী হতে চান এবং তিনি ঘুরে বেড়াবেন তার সঙ্গে, মানে ওয়েস্ট উইন্ডের সঙ্গে, ওভার হেভেন, স্বর্গে, এখানে আকাশে। অ্যাজ দেন হোয়েন টু আউটস্ট্রিপ দাই স্কাই স্পিড, তখন কি করতো? ওয়েস্ট উইন্ডের সঙ্গে মিলিত হয়ে তারা আকাশে উড়ে বেড়াতো এবং ওয়েস্ট উইন্ডের গতিকে পরাজিত করার চেষ্টা করতো। আউটস্ট্রিপ মানে কবি এখানে শেলি আউটস্ট্রিপ করার চেষ্টা করতো কাকে? ওয়েস্ট উইন্ডের গতিকে আকাশে। স্কার্স সিমড এ ভিশন, যদিও এই দৃশ্যটা একটা রেয়ার, যে দৃশ্যটার কথা বলছেন এখানে, যে আকাশে ঘুরে বেড়াবেন দুজনে মিলে এবং আকাশে যে গতি তারা নেবেন, সেখানে ওয়েস্ট উইন্ডকে পরাজিত করার চেষ্টা করবে কবি, সেটা একটা স্কার্স, রেয়ার। আই উড নেভার হ্যাভ স্ট্রাইভেন অ্যাজ দাস উইথ দি ইন প্রেয়ার ইন মাই সোর নিড, আমার যদি এত কষ্ট না থাকতো তাহলে তোমার কাছে আমি এত প্রেয়ার বা আবেদন করতাম না। এখানে শেলি বলছেন ওয়েস্ট উইন্ডকে, আমার যেহেতু খুব কষ্ট দুঃখ, তাই তোমাকে আমি এত আবেদন করছি, প্রেয়ার করছি। ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এবার বলছে দেখো, আমাকে একটা ঢেউয়ের মতন নিয়ে চলো, ঢেউকে যেমন তুমি নিয়ে যাচ্ছ, এ লিফ পাতাকে যেমন উড়িয়ে নিয়ে যাচ্ছ সেরকম, এ ক্লাউড একটা মেঘকে তুমি যেভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছ সেরকম আমাকেও নিয়ে চলো ওয়েস্ট উইন্ড, এখানে শেলি বলছেন, কাতর আবেদন করছেন। আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ আই ব্লিড, আমি জীবনের দুঃখ কষ্টে জর্জরিত হয়ে পড়েছি। জীবনের দুঃখ কষ্ট, থ্রোনস মানে কাটা, অফ লাইফ জীবনের যত কষ্ট তাকে এখন আঁকড়ে ধরেছে। আই ব্লিড, তিনি এখন রক্তাক্ত। এ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেঞ্ড অ্যান্ড বোর্ড, জীবনের যে আওয়ার্স মানে দুঃখের দিনগুলো, যে সময়গুলো, তাকে বেঁধে রেখেছে, অ্যান্ড বোর্ড মানে নত করে দিয়েছে, তার যে মেন্টাল পাওয়ার, মেন্টাল গ্রোথটাকে নষ্ট করে দিয়েছে। ওয়ান টু লাইক দি, আমিও তোমার মতো হতে চাই, এখানে ওয়ান বলতে কেউ একজন, এখানে শেলি, লাইক দি মানে এখানে ওয়েস্ট উইন্ডের মতো হতে চান। টেমলেস, টেমলেস মানে অদম্য, অ্যান্ড সুইফট গতিময়, অ্যান্ড প্রাউড মানে অ্যারোগান্ট, যেমন ওয়েস্ট উইন্ড সেরকম তিনি হতে চান। তাহলে এই যে আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ আই ব্লিড এ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেঞ্ড অ্যান্ড বোর্ড, এই লাইন দুটোতেই বোঝা যাচ্ছে যে শেলি কতটা কষ্টের মধ্যে আছে, তার জীবনে কত দুঃখ, কত কষ্ট, তার যে রিভলিউশনারি মাইন্ড মানে বিদ্রোহী মন, সেটি কিন্তু এখন আগের মতন আর নেই, থাকলেও তিনি আর প্রকাশ করতে পারছেন না, তাই তিনি ওয়েস্ট উইন্ডকে বাহন করে বা বাহক করে তিনি এই কাজগুলো করবেন। তার যে চিন্তাভাবনাগুলো, নতুন থটসগুলো, সেগুলো তিনি গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, কার মাধ্যমে? ওয়েস্ট উইন্ডের মাধ্যমে।
এবার আমরা দেখব এখানে কি কি ফিগার্স অফ স্পিচ ইউজ হয়েছে সেগুলো। প্রথমে দেখো, ইফ আই ওয়ার এ ডেড লিফ, আবার পরের লাইনটা রিপিট হয়েছে এই ফ্রেজটা, ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, তাহলে এটা অ্যানাফোরা। ও আনকন্ট্রোলেবল, এটা অ্যাপোস্ট্রফি। তারপর দেখো, দ্য স্কাই স্পিড, এখানে অ্যালিটারেশন। স্কার্স সিমড এ ভিশন, এটা অ্যালিটারেশন। তারপর দেখো, হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেঞ্জ অ্যান্ড বোউড, এটা সিনেডোকি। ওয়ান টু লাইক দি, এটা সিমিলি। তাহলে আশা করি ক্যান্টো 4-এর যে বর্ণনা সেটি বোঝা গেল। তবু আর একবার সংক্ষেপে বলে দিই। তিনি মানে শেলি কী চাইছেন, বলছেন যে তিনি মেঘের মতো, শুষ্ক পাতার মতো এবং ঢেউয়ের মতো যেতে চান, কার সঙ্গে? ওয়েস্ট উইন্ডের গতির সঙ্গে। তারপর আমরা দেখছি তিনি শৈশবের জীবনে ফিরে যেতে চান এবং গিয়ে ওয়েস্ট উইন্ডের সঙ্গে বন্ধুত্ব করতে চান এবং আকাশে তারা দুজন উড়ে বেড়াবেন। তারপর তিনি তার নিজের জীবনের দুঃখ কষ্ট কথা বললেন, কিভাবে তিনি তার কষ্টের মধ্যে পড়ে আছেন। তারপর তিনি কি বলছেন, লাস্টে বললেন যে তিনি ওয়েস্ট উইন্ডের মতো হতে চান, যেমন টেমলেস, যেমন সুইফট অ্যান্ড প্রাউড, যেমন তিনি অ্যারোগন, সেরকম। এবার শুরু করা যাক ক্যান্টো 5। এখানে শেলি তার জীবনের দুঃখ দুর্দশাকে ঝেড়ে ফেলে দিয়েছেন এবং একটি নিউ জেনারেশনের কথা তিনি বলেছেন এই ক্যান্টোর মধ্যে দিয়ে। মেক মি দাই লায়ার, আমাকে তোমার বাদ্যযন্ত্র বানাও। লায়ার মানে ইনস্ট্রুমেন্ট, এক প্রকারের বাদ্যযন্ত্র। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেভাবে তুমি ফরেস্টের মধ্যে দিয়ে যখন বয়ে যাও এবং সেখানে একটা মিউজিক তৈরি করো, সেরকম আমার মধ্যেও একটি মিউজিকের সূচনা করো, আমাকে লায়ার বানাও। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, কী যায় আসে যদি আমার ডেড লিভস মানে আমার যে লিভসগুলো আছে বা আমার মধ্যে যে ডেড থটসগুলো আছে সেগুলো যদি পড়ে যায়, যেমন তুমি জঙ্গলের মধ্যে বা ফরেস্টের মধ্যে পাতাগুলোকে ঝরিয়ে ফেলছো, সেরকম। ইটস ওন বলতে এখানে ফরেস্টের কথা বলছে। মাই লিভস বলতে এখানে কবির ডেড থটস বা আউটডেটেড থটসগুলো কথা বলা হচ্ছে, যেগুলো গাছের পাতার মতো ঝরে পড়বে, যেমন করে ফরেস্টে পড়ছিল ওয়েস্ট উইন্ডের প্রভাবে। দ্য টিউমাল্ট অফ দাই মাইটি হারমোনিস, মাইটি হারমোনিস বলতে এখানে বোঝানো হয়েছে ওয়েস্ট উইন্ডের মিউজিকের কথা। সেই মিউজিকটা যখন বনের মধ্যে তৈরি হচ্ছে, তখন একটা টিউমাল্ট মানে একটা কম্পমান সৃষ্টি হচ্ছে ফরেস্টের মধ্যে। উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটার্নাল টোন, অটার্নাল টোন বলতে এখানে দুঃখের সুরে কথা বলা হচ্ছে, যেটি তৈরি হবে কিভাবে, তোমার ওয়েস্ট উইন্ডের মিউজিকে এবং কবির মধ্যে যে মিউজিক তৈরি হবে, দুজনের বোথ মিউজিকের মধ্যে দিয়ে একটা অটার্নাল টোন তৈরি হবে, এখানে ডিপ মানে গভীর। সুইট দো ইন স্যাডনেস, সেই মিউজিকটা যেটা তৈরি হবে সেটা স্যাডনেস, কিন্তু ওর মধ্যে একটা সুইট ব্যাপার থাকবে। বি দাও মানে তুমি। স্পিরিট ফায়ার্স, স্পিরিট ফায়ার্স বলতে এখানে হিংস্র শক্তি, মানে ওয়েস্ট উইন্ডকে বলছে তোমার শক্তিটা হিংস্র শক্তি। ফায়ার স্পিরিট ফায়ার্স, মাই স্পিরিট, আমার স্পিরিটটা তোমার স্পিরিটের সঙ্গে মিলিয়ে দাও। বি দাও মি মানে তুমি আর আমি একত্রিত হই, তোমার যে ফায়ার স্পিরিটটা আছে সেটি আমার মধ্যে চালিত করো। ইম্পিচুয়াস ওয়ান মানে সেটা একটি হবে অদম্য এবং ভয়ঙ্কর তোমার মতো। তাহলে দুজনে একসঙ্গে হতে যাচ্ছেন, মানে শেলি এবং ওয়েস্ট উইন্ড একত্রিত হবেন এবং একসঙ্গে মিউজিক সৃষ্টি করবেন। সেটা কেমন হবে, একটা অটার্নাল টোন, সেটা এবং ফায়ার স্পিরিট কার, ওয়েস্ট উইন্ডের, সেটাকে তিনি চাইছেন তার স্পিরিটের মধ্যে। মানে ওয়েস্ট উইন্ডের যে স্পিরিট, সেই স্পিরিটটা নিয়ে শেলি এখানে একটি নতুন কিছু করতে চান, তার কবিতার সুরটাকে বা কবিতার ধারণাকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চান। নেক্সট, ড্রাইভ মাই ডেড থটস, আমার যে ডেড থটস মানে আউটডেটেড থটসগুলো আছে, চিন্তা শক্তিগুলো আছে, সেগুলোকে ড্রাইভ করো মানে বিতাড়িত করো। ওভার দ্য ইউনিভার্স, গোটা পৃথিবীতে। লাইক উইদার্ড লিভস, যেভাবে তুমি শুষ্ক ডিকেড লিভসগুলোকে নিয়ে গেছিলে উড়িয়ে। টু কুইকেন এ নিউ বার্থ, এবং শীঘ্রই একটি নতুন জীবনের সৃষ্টি করো। আমার আউটডেটেড চিন্তাগুলোকে দূর করে দাও এবং একটি নতুন জগতের তুমি সৃষ্টি করো। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এবং আমার
কবিতার বা আমার ভার্সের যে জাদুময় শক্তি আছে তার দ্বারা স্ক্যাটার ছড়িয়ে দাও গোটা পৃথিবীতে একটা নতুন জীবনের একটা আভাস। অ্যাজ ফ্রম অ্যান আনডিস্টিংগুইশড হার্থ, যেভাবে আনডিস্টিংগুইশড হার্থ বলতে বোঝানো হয়েছে একটি অগ্নিকুণ্ড যার মধ্যে আগুন এখনও নেভেনি, মানে অ্যাকচুয়ালি কবির মধ্যে যে শক্তি সেই শক্তিটা এখনও শেষ হয়ে যায়নি, এখনও ধিক ধিক করে জ্বলছে। অ্যাশেস অ্যান্ড স্পার্কস, সেখান থেকে কী তৈরি হচ্ছে? অ্যাশেস মানে ছাই এবং স্পার্কস মানে ফুললিঙ্গ। অ্যাকচুয়ালি অ্যাশেস মানে এখানে বলছে ডেড থটসগুলো কথা বলা হচ্ছে, আর স্পার্কস মানে বলা হচ্ছে নতুন জীবনের সৃষ্টি। মাই ওয়ার্ডস অ্যামাং ম্যানকাইন্ড, আমার কথাগুলো যেখানে আমি যে কথাগুলো লিখেছি কবিতার মধ্যে সেগুলো গোটা ম্যানকাইন্ড মানে মানব জগতের মধ্যে ছড়িয়ে দাও। বি থ্রু মাই লিপস টু অ্যানঅ্যাওয়েকেন্ড আর্থ, আমার ঠোঁটের মধ্য দিয়ে, আমার লিপসের মধ্য দিয়ে টু অ্যানঅ্যাওয়েকেন্ড আর্থ, অ্যানঅ্যাওয়েকেন্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীটা এখনও ঘুমিয়ে আছে। কীভাবে ঘুমিয়ে আছে? মানে একটি অন্ধকার জগতে, এখনও নতুন জগতের কিছুই জানে না তারা এখনও আউটডেটেডই আছে। সেই পৃথিবীকে তুমি আমার এই কথাগুলো ছড়িয়ে দাও পৃথিবীর মাঝে। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, ট্রাম্পেট মানে একটা যন্ত্র বাজা, অফ এ প্রফেসি বলতে এখানে ভবিষ্যৎবাণী, তুমি একটি ভবিষ্যৎবাণীর সূচনা করো। ট্রাম্পেট মানে সিঙ্গা বাজিয়ে তুমি সূচনা করো। ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা একটা রিটোরিক্যাল কোশ্চেন যেটার উত্তর তিনি দিয়ে দিয়েছেন আগেই। বলছে ও উইন্ড, যদি শীত আসে তাহলে বসন্ত কত দূরে। এখানে শীত এবং বসন্তের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি বলা হচ্ছে, মানে উইন্টার মানে এখানে ডিস্ট্রাকশন বা মৃত্যুর কথা বলছে। যদি উইন্টার আসে তাহলে তো সমস্ত ডেড লিভসগুলো ছড়িয়ে পড়বে বা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে চলে যাবে, এবং স্প্রিং আসবে তখন তাদেরকে সেই বীজ থেকে একটা নতুন জগতের সৃষ্টি হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে উইন্টার একটি ধ্বংসলীলার বা ডেড থটসের একটা সিজন, এবং স্প্রিং হচ্ছে এখানে নতুন একটা জেনারেশন বা নতুন যুগের সূচনার একটি সিজন। তাই বলছেন যদি শীত আসে তাহলে বসন্ত কত দূরে। আর একবার সংক্ষেপে বুঝিয়ে দিই, তাহলে ওয়েস্ট উইন্ডকে কবি বলছেন যে তুমি আমাকে তোমার মিউজিকের মতো শক্তি দাও, তুমি যেভাবে মিউজিক তৈরি করো সেই শক্তিটা আমাকে দাও, এবং আমি আর তুমি মিলে একসঙ্গে একটি অটার্নাল টোন সৃষ্টি করব, যে টোনের মধ্যে থাকছে একটা স্যাডনেস কিন্তু মধুর ব্যাপার। এবং বলছেন যে তুমি একটি অদম্য শক্তি বা ইম্পিচুয়াস, সেই শক্তির মতো আমাকেও তৈরি করো, তোমার শক্তি আমাকে ধার দাও। আবার বলছেন যে আমার মৃত বা আউটডেটেড চিন্তাগুলোকে তুমি গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও, যেভাবে তুমি শুষ্ক পাতাগুলোকে ছড়িয়ে দিয়েছিলে, এবং একটা নতুন যুগের সূচনা করো। আমার কবিতার মধ্যে যে জাদু শক্তি আছে সেটি ছড়িয়ে দাও, এবং আমার মধ্যে যে এখনও যে চিন্তা শক্তিগুলো শেষ হয়ে যায়নি সেটিকে তুমি ছড়িয়ে দাও গোটা মানব জগতে। যেমন তার চিন্তাগুলির সঙ্গে কার তুলনা করা হচ্ছে? আনএক্সটিংগুইশড হার্থের, মানে ধিক ধিক করে জ্বলছে অগ্নিকুণ্ডটাকে, মানে কবির মধ্যেও সেই চিন্তাগুলো এখনও জ্বলছে বা আছে, শেষ হয়ে যায়নি, এক্সটিংগুইশ হয়ে যায়নি। তারপর বলছে যে তো আমার মুখের কথাগুলো, মাই লিপস মানে আমার কথাগুলো যেটা আমি কবিতায় লিখেছি ভার্সে, সেগুলো তুমি আনঅ্যাওয়েকেন্ড আর্থে ছড়িয়ে দাও। এছাড়াও আবার বলছেন যে ট্রাম্পেট অফ এ প্রফেসি মানে ভবিষ্যৎ বক্তা। এখানে কবি বলছেন তুমি আমার এই কথাগুলো ভবিষ্যৎ বক্তার মতো ছড়িয়ে দাও, ট্রাম্পেট মানে সিঙ্গা বাজিয়ে। লাস্ট লাইন, রেটোরিক্যাল লাইন, এখানে বলছেন ও উইন্ড, যদি শীত আসে তাহলে বসন্ত কত দূরে, মানে যদি ধ্বংস যদি শুরু হয় নিশ্চয়ই এরপরে সৃষ্টি বা নতুন যুগের সূচনা হবে। এরপর আমরা দেখে নেব রেটোরিক বা ফিগার্স অফ স্পিচগুলো। মেক মি দাই লায়ার মেটাফোর, অ্যাজ দ্য ফরেস্ট ইজ সিমিলি, দ্য tumult of thy mighty harmonious alliteration, সুইট থট ইন স্যাডনেস, এটা প্যারাডক্স। স্যাডনেসের মধ্যেও একটা সুইট ব্যাপার থাকে, এই জন্য এটা প্যারাডক্স। আর বি দাও মি ইম্পিচুয়াস ওয়ান, এটা পার্সনিফিকেশন। অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ, এটা সিমিলি। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, এটা মেটাফোর। আবার এখানে শেলি একটা প্রফেটের কাজ করছে এখানে, মানে ভবিষ্যৎ প্রবক্তা।
আর লাস্ট দুটো লাইন যে দেখতে পাচ্ছ, ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা রেটোরিক্যাল কোশ্চেন এবং এই লাইনের মধ্য দিয়ে কবি তার রোবাস্ট অপটিমিজমের কথা উল্লেখ করেছেন, একটি আশার কথা, নতুন যুগের সূচনার কথা বলেছেন। ধন্যবাদ।